সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকে শহীদ আসিফ ইকবালকে আমরা এখানে স্মরণ করতে এসেছি এবং বৈষম্য বিরোধী একটা আন্দোলন করেছিলাম আমরা, কিন্তু এখন 1 বছর পরে এসে শহীদের মধ্যে বৈষম্য দেখা যাচ্ছে, যে শহীদদেরকে নিয়েও বৈষম্য করা হচ্ছে। মানে কোন শহীদ গুরুত্বপূর্ণ, কোন শহীদ গুরুত্বপূর্ণ না, কোন আহত গুরুত্বপূর্ণ, কোন আহত গুরুত্বপূর্ণ না। মানে আমাদের যোদ্ধাদের মধ্যেও যে বিভেদ, যে বৈষম্য, সেই বৈষম্যটাকে কিন্তু আমরা দূর করতে পারিনি, সেই বৈষম্যটাও রয়ে গেছে। এই যে শহীদ আসিফ ইকবালের যে স্মরণ সভা আমরা এখানে করছি, এটা তো রাষ্ট্রীয়ভাবে করার কথা ছিল। আমরা এখন একটা জিনিস সবচেয়ে বেশি দেখছি, যদি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। এক সময় যে জামাত শিবির বা বিএনপি ট্যাগ দেওয়া হতো, এখন ট্যাগ দেওয়া হয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন ট্যাগ দেওয়া হবে? এই 1 বছর পরে আওয়ামী লীগের লোকজন কেন সচিবালয়ের সামনে ঘুরে বেড়াবে? এই দোষ কি ওই আওয়ামী লীগের বা ওই যে যারা সমাবেশ করছিল তাদের, নাকি এই দোষটা এই সরকারের, যারা স্বাধীনভাবে তাদের ঘুরতে দিয়েছে? এই দোষটা তো তাদের হওয়া উচিত, এই সরকারের হওয়া উচিত। কিন্তু আমরা দেখি একজন আন্দোলনে নামলো বা একটা সমাবেশ করছে, সেখানে বলা হচ্ছে ওটার মধ্যে আওয়ামী লীগ ঢুকে গেছে। মানে মানুষের কন্ট্রোল করা। এই যে আমাদের নাহিদুলের যে মুখ চেপে ধরার একটা ছবি ভাইরাল হয়েছিল, মানে মানুষের যে কন্ট্রোল করার যে চিন্তা, সেই চিন্তাটা এই সরকারের মধ্যেও কিভাবে ঢুকে গেছে আমি বুঝতে পারছি না। যেহেতু আমাদেরই বসানো একটা সরকার, আমাদের অভ্যুত্থানের মাধ্যমে বসানো একটা সরকার, এবং এই যে আসিফ ইকবালরা জীবন দিয়ে গেছে, আমরাও এখানে এই শহীদদের কাতারে থাকতে পারতাম এবং এই শহীদদের কাতারে থাকার জন্যই আমরা পরিবার থেকে বিদায় নিয়ে এসেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই শহীদ বা সেই যোদ্ধাদের সেরকম মূল্যায়ন করা হচ্ছে না, যেভাবে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধকে নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানিয়েছিল, এখন কেউ কেউ সেটাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি বানানোর চেষ্টা করছে। দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রাম, এটা 36 দিনের লড়াই সংগ্রাম বললে ভুল হবে। এখানে এই যে আমাদের সামনে জুয়েল ভাই বসে আছে, মানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের মুখপাত্র ছিল, সেই তখন থেকেই আমরা হাসিনা পতনের আন্দোলনের কিন্তু আলাপ তুলেছিলাম এবং সেখানে আমরা অনেক বক্তব্যের মধ্যে বলেছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম। কিন্তু পরবর্তীতে এটা পূর্ণতা পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। সেখানে সকল দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে। কিন্তু এখন দেখছি সেই বিষয়টা এককেন্দ্রিক করে দেওয়া, মানে একটা রাজনৈতিক দল করে জুলাই অভ্যুত্থানটাকে ওই রাজনৈতিক দলকে দিয়ে দেওয়ার চিন্তা। কিন্তু আমাদের তো এটা হওয়ার কথা ছিল না। আমরা দাবি করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে, সকল মতের মানুষ আছে এখানে, সেইটাকে যদি আমরা একটা ছাত্র কাউন্সিলের মাধ্যমে বা একসাথে যদি সবাই ওইটাকে ধরে রাখতে পারি, আজকে আওয়ামী লীগ কিভাবে রাখবে? আমাদের ওই ঐক্যটা যদি সংহত থাকতো, তাহলে আজকে আওয়ামী লীগ মাঠে নামতো না। আওয়ামী লীগ মাঠে নামলেই দেখা যায় আমাদের আসিফ ইকবাল, আমাদের আবু সাইদ, আমাদের ওসিম, আমাদের মুগ্ধ এদের আত্মা কষ্ট পাবে। কারণ যে আওয়ামী লীগের গুলিতে বা যে প্রশাসনের গুলিতে আমাদের ভাইয়েরা শহীদ হলো, এখন তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, এবং সেইটা যদি আমরা বলতে যাই আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দেওয়া হয়। এই যে বিষয়টা, এটা আসলে আমাদের জুলাই অভ্যুত্থানের সাথে যায় না। আমরা যখন পল্টন প্রেস ক্লাব বা শাহবাগে যখন আন্দোলন করি, তখন আমরা দেখেছি পাশাপাশি দুইটা ভার্সিটি, যেমন সিটি কলেজ আর ঢাকা কলেজ এখন পরস্পর বিরোধী, তারা কিন্তু পাশাপাশি কাজে কাজ মিলিয়ে সায়েন্স ল্যাব এলাকা দখল করেছিল। মোল্লা কলেজ, সমাজী কলেজের এখন বিভেদ, কিন্তু তারা কিন্তু কাজে কাজ মিলিয়ে এক সময় কিন্তু এই লড়াইটা করেছিল। এখন যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে গলায় দড়িটা কিন্তু আমাদের যাবে। ওই যারা শত শত কোটি টাকার যারা মালিক হয়েছে, তারা কিন্তু বিদেশে সেকেন্ড হোম তৈরি করেছে, তারা পাঠাতে পারবে। এখন জুলাই ঘোষণাপত্র দিয়েও দেখা যায় বিলম্ব করা হচ্ছে। বলছে নাহিদ ইসলাম বলছে যে 3 তারিখে তারা শহীদ মিনারে ঘোষণা করবে।
নাহিদ ইসলাম ঘোষণা করবে, সেই ঘোষণাপত্রের মধ্যে কি যে রিকশাওয়ালারা আমাদের আহত বা শহীদ ভাইদেরকে টেনে নিয়ে হাসপাতালে গেছে তার কি অবদানের কথা ওই ঘোষণাপত্রে থাকবে? বা ওই ঘোষণাপত্রে যে ভাইয়েরটা মানে যে মুদির দোকানদার যে হচ্ছে ল্যাবের সামনে গুলি খেয়ে মারা গেছে তার কি ওইখানে কোনো অবদানের কথা লেখা থাকবে ওইখানে? তাহলে কোন ঘোষণাপত্রের কথা বলছে সেটাও কিন্তু পরিষ্কার করা হচ্ছে না কোন ঘোষণাপত্র, এবং যেটা হচ্ছে সংবিধানে লিপিবদ্ধ করা নিয়েও মানে কথা বলছে। এখন আমাদের অনেকে বলা যায় আমরা নাকি মতবাদী করি। আওয়ামী লীগকে আমি মনে করি বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে হবে, আর তা না হলে আমাদের মাসিক দরিদ্র চলতে হবে। এই যে মব ট্যাগ দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হচ্ছে, এটা যদি হয় তাহলে আমাদের ভাই এই যে আসিফ ইকবাল যারা হচ্ছে জীবন দিয়ে গেছে তাদের এই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু দেখা যাবে। আমরা চাই এই যে আমাদের যে ভাইরা জীবন দিয়ে গেছে, যে ভাইরা তাদের বুলেটের সামনে দাঁড়িয়েছে, তাদের কিন্তু আত্মত্যাগ ভুললে চলবে না। আমরা এখন শহীদদের মানে কার কতজন শহীদ সেই নিয়ে টানাটানি করছি, কিন্তু সকল শহীদ যে আমাদের সেইটা আমরা বলছি না। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, মানে বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল, তারা কিন্তু এই প্ল্যাটফর্মে এই ব্যানারে এসে আন্দোলন করেছে। তো যখন আপনি তাদেরকে সাইড করে দিয়ে সামান্য গুটি কয়েক কিছু লোক নিয়ে গেলে মানে একটা রাজনৈতিক দল করার জন্য বা একটা এই করার জন্য, তখন কিন্তু আমাদের এই যে আন্দোলনের যে শক্তি, অভ্যুত্থানের শক্তি, বিভক্তি তৈরি হলো। সেই বিভক্তির কারণে আসলে বাংলাদেশে আওয়ামী পুনর্বাসনের সম্ভাবনা আবার তৈরি হচ্ছে। গোপালগঞ্জে দেখেছি যে হাসনাত যে সার্ভিসকে আমরা আইডল হিসেবে দেখি, তাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে এসে পালিয়ে আসতে হচ্ছে। এটা আমাদের অভ্যুত্থানের জন্য একটা অনুপ্রজনক না। আমরা তাদের আইডল হিসেবে সামনে দিলাম, তাদেরকে আজকে মানে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে কেন ঢোকাইতে হবে? আর 2-400 লোক নিয়ে আপনি যাবেন গোপালগঞ্জের সাথে করতে, ভাই এগুলো কিন্তু আমাদের অভ্যুত্থানের সাথে এক ধরনের বেইমানি। আপনি সব জায়গায় পদযাত্রা করবেন, ওখানে মাছ পার গোপালগঞ্জ কেন? এটা আমি বললেই আমার বলতে চাইলাম। এই যে কথা মানে আমাদের অভ্যুত্থান কিভাবে ব্যাহত হচ্ছে এগুলো দেখতে পাবো। এখন হয়তো একটা দল আমার উপর মানে ক্ষুব্ধ হতে পারে, কিন্তু আমার কথা জুলাই অভ্যুত্থানটা আমার আপনার সবার এখানে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে আমরা হাসিনাকে সরিয়েছি। আবার কেউ কেউ বলতেছে যে খালেদা থেকে আমরা কেট করে দিয়েছি। আরে ভাই, ছাত্র দলের কোলাপান ছিল না ওইখানে, বিভিন্ন রাজনৈতিক দল ছিল না, জামাত ছিল না, আপনারা কিভাবে বের করে দিয়েছে? এই যে কথাগুলো মানে এইভাবে বিভেদ তৈরি করা হচ্ছে। আমরা চাই আমাদের এই যে বিভক্তি, যে শহীদদের মধ্যে বিভক্তি করা বা আমাদের আহতদের এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা পাইনি। কেন ভাই? 1 বছরে আপনারা কি করেছেন? আপনার তালিকা শেষপত্র কোথায়? এটাকে আমরা জানতে চাইতে পারি না? 800 কতজনের যেন লিস্ট ওইখানে আছে, মানে ওই বাংলাদেশ সরকারের ওই যে লিস্ট ওইখানে আছে। তাহলে আমরা 2000 বলছি, আর বাকি শহীদ কোথায়? আহতদের তালিকা কোথায়? সেই তালিকা করতে আপনার 1 বছরে হবে না, তাহলে আপনি কবে করবেন? যদি আপনি না পারেন আপনি ছেড়ে দিয়ে চলে যান, যারা আসবে তারা এটা করবে। অবশ্যই আপনাকে শহীদ এবং আহতের তালিকা করতে হবে এবং এইটার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। মানুষ দেখবে আমার পঞ্চগড়ে কোন ভাই শহীদ হয়েছে, ওয়েবসাইটে সার্চ দিয়ে তার নাম সার্চ দিয়ে দেখতে পারবেন যে ওইখানে কতজন শহীদ হয়েছে, আমার চট্টগ্রামে কতজন শহীদ হয়েছে। আপনি এইটা যদি প্রকাশ না করতে পারেন, আপনার মতের সাথে কাজ মিলল না, তার দলের নাম প্রকাশ করবেন যে আমাদের সংস্কার কমিশনের অত এই 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 মতের সাথে এরা মিলল না, এর ওয়েবসাইটে ওই করে দেওয়া যাবে, কিন্তু শহীদ আহতদের তালিকা দেওয়া যাবে না। এইগুলো কিন্তু আসলে আমাদের শহীদদের বা আমাদের আসিফ ইকবালদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের সাথে বেইমানি হবে। এই জন্য বলতে চাই এখনো ঐক্যবদ্ধ হওয়া, এখনো পর্যন্ত সময় আছে। যেটা আইসিইউতে আছে, যে অভ্যুত্থান বা বিপ্লবটা আইসিইউতে আছে, সেটা এখনো পর্যন্ত সেটা ফিরিয়ে আনা সম্ভব যদি ঐক্যবদ্ধ হওয়া যায়। আমরা দেখি আমাদের মধ্যে যে ঐক্যের ফাটল ধরেছে, এই কারণে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চোখ রাঙায় কথা বলে। আমরা
কারো চোখ রাঙানিতে ভয় পাবো, যারা হচ্ছে জুলাই অবস্থানে বুলেটের সামনে দাঁড়ানো। নিজের দেশের শাসকের বুলেটের সামনে দাঁড়াইতে পারবো না, পার্শ্ববর্তী রাষ্ট্রের বুলেটের সামনে দাঁড়াইতে পারবো না? অবশ্যই পাবো। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ভালো থাকবেন এবং আসিফ ইকবালের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।